আজকে আপনারা দেখেছেন খানিকক্ষণ আগে আমি বিকেল 6টা অবধি একটা প্রবল বিষয়বস্তু চলেছিল। কজন দেখেছেন? দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ঘটনা দেখেছেন আপনারা? দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অফিসের আলমারি থেকে বান্ডিল বান্ডিল খাদ্য সাথী কার্ড, রেশন কার্ড আর এক বান্ডিল প্রায় 80টার উপরে ডিজিটাল রেশন কার্ড, যেগুলো কোনোভাবেই কাউন্সিলরের আলমারির মধ্যে থাকার কথা নয়। সে তো গেল একরকম। তারপরে কি ফাইল ভরে ভরে বিভিন্ন বাড়ির, বহুতল বাড়ির ডেভেলপারের সাথে ল্যান্ডলর্ডের এগ্রিমেন্টের ডিড, পাওয়ার অফ অ্যাটর্নি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন এগ্রিমেন্ট পত্র। কাউন্সিলরের কি কাজ এগুলো? কি কাজ সেটা আমরা সবাই জানি, আর নতুন করে বলে দেওয়ার দরকার নেই। কি কাজ, কেন কাজ সেটা আমরা সবাই জানি। এবং তার সাথে একটা খাতা, তাতে নাম ধরে ধরে লেখা, অমুকে 36,000, অমুকে 2,29,000, অমুকে 4,35,000। কাউন্সিলর মহোদয়কে জিজ্ঞাসা যখন করা হলো সবার সামনে, যেটা খাতাটা কিসের, বলছে মনে পড়ছে না, মনে হচ্ছে চাঁদার খাতা। বলছে বুঝতেই পারছে না, চাঁদার খাতা। আমরা জানতে চাইলাম কোন পুজোয় এরকম চাঁদা তুলেছিলেন? কত বড় পুজো হয় 4 নম্বর ওয়ার্ডের বুকে, যেখানে কেউ 2,45,000 টাকা, কেউ 4,35,000 টাকা চাঁদা দেয়? তা উত্তর কিছুই দিতে পারলেন না, উত্তর দেওয়ার মতো মুখ নেই। আমরা কিন্তু খুব সহজ এবং সরল দুটো সংকল্প নিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করেছি। আমরা বলেছি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে আমরা সমূলে নির্মূল করব। আপনারা জানলে অবাক হবেন, আমি আপনাদের আশীর্বাদে, আপনাদের এমএলএ হওয়ার পরে জানতে পারলাম ভিজিটে গিয়ে, মানে কল্পনা করা যায় না, আপনারা শুনলে শিউরে উঠবেন, আঁতকে উঠবেন। দমদম পৌরসভার যে হাসপাতালটা, নামকাওয়াস্তে হাসপাতাল, ওটাকে হাসপাতাল না বলাই উচিত, তাও তার সামনে একটা হাসপাতালের বোর্ড ঝোলে। তার টপ ফ্লোরে একটা প্রাইভেট কোম্পানিকে লিজে দেওয়া আইসিইউ ইউনিট, সুপার স্পেশালিটি ইউনিট আছে। আর নিচের তলায় গ্রাউন্ড ফ্লোরে আপনারা জানেন একটা এমার্জেন্সি, যে এমার্জেন্সিতে গেলে মরণাপন্ন ব্যক্তিকে তাড়াতাড়ি করে উপরে কি করে পাঠিয়ে দেওয়া যায়, সেটাই তার একমাত্র কাজ। নিচে গেলেই উপরে, হয় 3 তলা উপরে, নয় একেবারে উপরে, মাঝখানে কিছু নেই। সেই 3 তলার সেই ইউনিটে গিয়ে আমি আমাদের ব্যারাকপুরের যিনি স্বাস্থ্য অধিকর্তা রয়েছেন, সিএমওএইচ, ওনাকে নিয়ে আমরা জয়েন্ট ভিজিটে গেছিলাম। গিয়ে দেখে আমরা আঁতকে উঠলাম যে একটা আইসিইউ চলছে, স্পেশালিটি ইউনিট, তার কোনো মেডিকেল অথরাইজেশন নেই। যে কোনো এই ধরনের ইউনিট চালাতে হলে একদম বাইরে, দরজার বাইরে বোর্ডে হোক বা কোনো একটা প্রমিনেন্ট জায়গায় স্বাস্থ্য দপ্তরের যে অনুমতিপত্র, সেটাকে লাগিয়ে রাখতে হয়। আজ পর্যন্ত তারা সেটা দেখাতে পারেনি। অর্থাৎ মানুষের জীবন মৃত্যু নিয়ে ছিনিমিনি খেলা। এই হাসপাতালে যারা নিচে, আপনারা ভাবেন সাদা রঙের অ্যাপ্রন পরে নার্সেরা কাজ করছে, এরা কেউ নার্স নয়, এরা কেউ নার্স নয়, এদের কারোর নার্সিং ট্রেনিং নেই। আমি তো অবাক। এরা ফিল্ডের কর্মী, যারা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু কাজ করে, পোলিও খাওয়ায়, এই ধরনের কর্মী। এরা কেউ নার্স নয়, এদের কোনো মেডিকেল কোনো ট্রেনিং নেই। আপনাদের পাড়ার নেতা দেরিয়া বাবু, যিনি হাসপাতালের দায়িত্বে সিআইসি হিসাবে, তাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি চালিয়েছেন আপনারা? একটা হাসপাতাল চালিয়েছেন, সেখানে কোনো ট্রেন্ড নার্স নেই, একটা ইউনিট উপরে চালাতে আপনারা অ্যালাউ করেছেন, যার কোনো সরকারি শিলমোহর নেই। বলছে কি করে করব, টাকা নেই। আপনারা বিশ্বাস করেন এদের টাকা নেই? করেন? কেউ করেন।
লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। হবে কি করে কাজ? সকাল থেকে উঠে যদি কাউন্সিলরকে দেখা যায় প্রমোটারের চামচার বাইকের পিছনে পড়ে টোটো টোটো করে ঘুরে বেড়াচ্ছে, আর কোথায় ইট পড়ছে আর কোথায় সিমেন্ট পড়ছে আর রড পড়ছে তার হিসাব করছে, তা সে কাজটা করবে কখন? এটাই হলো প্রাতিষ্ঠানিক দুর্নীতি। মানুষের ভোটে জিতে মানুষের চাহিদাকে সর্বনিম্ন গুরুত্ব দেওয়া, এটা সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তারপর তো কাটমানি কমিশন তোলা হয়েছে। টাকাই রোজগার করার ছিল তো প্রমোটার হতে পারতে, ব্যবসা করতে পারতে। নেতা হতে কে বলেছে? নেতা সেজে মানুষের ম্যান্ডেট নিয়ে এসে শুধু কোথা থেকে আমদানি হবে সেই হিসাব করে যাওয়া, এটা সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এটাকে আমরা নির্মূল করব। নির্বাচনের আগে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে পাড়ার ছেলে, কোনো নেতা নয়। ভারতীয় জনতা পার্টি এখানে টিকিট দিয়েছিল আপনাদের পাড়ার ছেলেকে, কোনো নেতাকে নয়। তাই আমার নেতাগিরি করার কোনো ইচ্ছাও নেই। আমি আপনাদের সাথে, আপনাদের মাঝে, আপনাদের সাথেই ধীরে ধীরে থাকবো এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে জনতার দরবার কর্মসূচি চালু হয়েছে, আগে দরবার বসাতো রাজা রাজরারা, আমরা বলছি না কোনো নেতা দরবার বসাবে না, কোন রাজা রাজা দরবার বসাবে না, দরবার বসাবে মানুষ, জনতা। সেখানে আমাকে বলা হয়েছিল যে প্রচুর ভিড় হচ্ছে, লিমিট করে দিতে। তাই বললাম লিমিট করবো কি করে? মুখ্যমন্ত্রী বলেছেন জনতা দরবার বসাবে, জনতা তার মর্জি মতো আসবে, যতজন আসবে ততজনের সাথেই কথা বলতে হবে। কালকেও চলেছে রাত 2:30 পর্যন্ত। কালকে সুভাষনগর বিধায়ক কার্যালয়ে বসেছিলাম, রাত 2:45 পর্যন্ত ওখানে চলেছে। বাড়ি ফিরেছি 3:15 সময়। বাড়ি ফিরে আর তো ডিনার হয় না, একবারে ব্রেকফাস্ট করে দিয়েছি। ভোর 4টের সময় আর ডিনার কি করবো? কেন মানুষ এভাবে ভিড় করে আসছে সেটা ভাবলে কিন্তু খুব কষ্ট লাগবে আপনাদের। আমি হয়তো আপনাদের আশীর্বাদে এমএলএ না হলে জানতেই পারতাম না। আমরা দেখেছি কাউন্সিলররা টাকা করেছে, বড় লোক হয়েছে, সেটা তো একটা দিক। কিন্তু মানুষের পেটে লাথি মেরে, মানুষের কোমরে লাথি মেরে এইভাবে নেতা হয়েছে, এটা হয়তো আমরা বুঝতে পারিনি। কিভাবে জানেন? প্রত্যেক দিন যদি জনতার দরবারে বসলে 200 লোক দেখা করে, তার মধ্যে 100-র বেশি লোকের একটাই অভিযোগ, এই এদের মতো কাউন্সিলরদের স্নেহধন্য কোন প্রমোটার যাকে চাপিয়ে দেওয়া হয়েছিল, আপনার ছোট একটা একতলা বাড়ি আছে, কাউন্সিলর বলে দিয়েছিল অমুক প্রমোটারই তোমার বাড়িটাকে ডেভেলপ করবে, অন্য কোনো প্রমোটারের কাছে যাবার নাকি দরকার নেই। সেই প্রমোটার বাড়িটা ভেঙেছে, আর বাড়ি ভাঙা হবে বলে বাড়ির মালিককে, ল্যান্ডলর্ডকে কোনো একটা ফ্ল্যাটে ভাড়া হিসাবে গুঁজে দিয়েছে। এগ্রিমেন্টে প্রতিশ্রুতি রয়েছে 36 মাস থেকে 42 মাসের মধ্যে ল্যান্ডলর্ডের পার্টটা বুঝিয়ে দেবে। বিশ্বাস করবেন না বললে 2012, 14, 16 তখন থেকে ল্যান্ডলর্ডের অপেক্ষায় বসেই আছেন। আজ পর্যন্ত তার ভাগ নিজের পৈতৃক ভিটেতে বুঝে পাননি। তার থেকেও খারাপ অবস্থা কি করেছে, যেখানে ভাড়ায় ঢুকিয়েছে 6 মাস 8 মাস ভাড়া দিয়ে ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে, তাদের খাবার পয়সাটুকু নেই। এটাকে কি বলবেন আপনি? এটাকে দুর্নীতি বলাও কম, এটা পাশবিক অত্যাচার মানুষের উপর। আরে তুমি কমিশন খাবে পরের কথা, তুমি একটা মানুষকে তুমি গৃহহীন করে দিলে, বাড়ি ছাড়া করে দিলে, বাড়িটাকে ভেঙে রেখে দিয়েছো, প্রমোটিংটাও করাওনি কেন? মাথায় চিন্তা এটাই ছিল যে এরকম ভাবে ধুকতে কোনো একদিন হয় এলাকা ছেড়ে চলে যাবে বা মরে টরে যাবে, তারপর আমরা ওই জমিটা লুটে ফুটে সবাই মিলে খেয়ে কোনো ভাগ দিতে হবে না ল্যান্ডলর্ড। এই যদি মানসিকতা হয় একজন জনপ্রতিনিধি, ভোট চাইতে গেলাম আপনাদের পাশে থাকবো বলে, আর ভোট পেয়ে জেতার পরে মানুষের কোমরে লাথি মারবে, এর থেকে বড় দুর্নীতি, এর থেকে বড় পাপ বোধহয় পৃথিবীতে আর কিছু হয় না। তাই আপনাদের কাছে অনেক রাত হয়েছে, আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। একটাই অনুরোধ, এই জাতীয় কোনো ঘটনা যদি আপনাদের নজরে থাকে বা কেউ আপনাদের সাথে করার চেষ্টা করে থাকে, থানায় গিয়ে কমপ্লেন করুন।
যে কাউন্সিলর আপনাকে বলেছিল ওই প্রমোটারকে দিয়ে বাড়ি করতে হবে, তার নাম দিয়ে কমপ্লেন করুন, প্রশাসন ব্যবস্থা নেবে, এটা আমি কথা দিয়ে যাচ্ছি। আপনারা জানলে খুশি হবেন যে সত্যি একটা মানসিকতার পরিবর্তন কতটা পরিবর্তন আনতে পারে। আপনাদের আমি অনুরোধ করব, একবার যাবেন, এখানে একটু হাত তুলুন। বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে দক্ষিণেশ্বরের দিকে কতজন গেছেন একটু হাত তুলুন তো। সবাই গেছে কখনো না কখনো। আচ্ছা, এই যে যখন যাচ্ছেন দক্ষিণেশ্বরের দিকে, ডান দিকে দেখেছেন একটা বিশাল বড় ঝিলের মতো জায়গা, কচুরি পানায় পুরো ভরা ঠিক করছে। জানেন, আমি ভাবতাম ওটা বোধহয় ঝিল, ঝিলে কচুরি পানা জমে রয়েছে। আমাদের দক্ষিণ দমদম পৌরসভার কিছুটা অংশ, সামান্য কিছুটা অংশ ওপাশে পড়ে। আমি নির্বাচনী প্রচার করতে গিয়ে দেখলাম যে পরিবেশে তারা বেঁচে আছে, মানুষ কেন পশুও থাকতে পারে না। প্রতিটা বাড়ির উঠোনে, আপনি যদি উঠোনের মাটিতে পা ফেলেন, আপনার এই পর্যন্ত কাদায় ডুবে যাবে, কাফ মাসল পর্যন্ত কাদায়, নোংরা কাদা, পা ডুবে যাবে। মানুষজন কিভাবে যায় জানেন? ঘরের মধ্যে 3-4 থাক করে ইট পেতে তার উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যায়। কেন? বিগত 12-14 বছর ধরে ওই অঞ্চলের নোংরা ড্রেনের জল ওই এলাকা থেকে বেরোয় না, ওখানেই জমে থাকে। যখন রোদ ওঠে শুকিয়ে পাকে পরিণত হয়, বর্ষাকালে তো নরক গুলজা। সারা বছর জল সরে না বাড়ির উঠোন থেকে, আর গন্ধ আপনাকে 10 মিনিট দাঁড় করালে বমি করে ফেলবে। তার মধ্যে মানুষ বেঁচে রয়েছে। আমি যখন গেছিলাম, আমাকে ওনারা বলেছিলেন হাত জোর করে যে আমরা কিভাবে বেঁচে আছি শুধু আমরাই জানি, আমাদের জন্য কিছু করতে হবে না। আমাদের বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ছে এই পাঁকের মধ্যে থেকে, ওদের মুখছে কিছু করুন। কাল পরশু যদি কখনো সময় হয় যাবেন, দেখবেন ওই যেটাকে আমরা ভাবতাম বড় বিল বা দিঘি, ওটা আসলে দিঘি বিল কিছু নয়। ওটা ছিল একটা বড় নয়াঞ্জলি, ওখান থেকে ছিল। বেলঘড়ি এক্সপ্রেসের কাজের সময় ওই নয়াঞ্জলিটা কোথায় হারিয়ে গেছিল কোনো পুরসভা তার খোঁজ করেন। এতে যেটা হয়েছে, উত্তর দমদমের বিস্তীর্ণ অঞ্চলের জল আমাদের এই দমদমের দুটো পার্টের মধ্যে দিয়ে এসে ওর মধ্যে ঢুকে দাঁড়িয়ে যায়, জলটা আর বেরোতে পারে না। ওটা অ্যাকচুয়ালি একটা ডোবায় পরিণত হয়েছে পুরো জায়গাটা। আপনারা জানলে খুশি হবেন। আজকে আমার ফেসবুক লাইভেও দেখবেন, সকালে আমি ওখানে পৌঁছে লাইভ করেছি। দক্ষিণ দমদম, উত্তর দমদম, কামারহাটি, 3টে পৌরসভার কারিগেরা এক জায়গায় দাঁড়িয়ে, কারণ অদ্ভুত জায়গা, এদিক উত্তর দমদম, এদিক দক্ষিণ দমদম, এপাশ কামারহাটি, একদম ত্রিশঙ্কু, ত্রিশঙ্কু নয়, ত্রিবেণী। 3টে পৌরসভার আধিকারিকদের আজকে আমরা 3 জায়গার, উত্তর দমদমের বিধায়কের সাথে আমি কাল রাতে কথা বলে, পরশু রাতে কথা বলে, এবং কামারহাটি পৌরসভার সাথে আমরা যোগাযোগ করে, কারণ যেহেতু জায়গাটা ওরকম একা কোনো পৌরসভা করতে পারেনি, আর এতদিন ধরে ওনারা লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন করেছে। দক্ষিণ দমদমে করলে বলেছে ওটা তো উত্তর দমদমকে করতে হবে, উত্তর দমদমকে অ্যাপ্লিকেশন করলে বলেছে ওটা তো কামারহাটিকে করতে হবে, কামারহাটিকে অ্যাপ্লিকেশন করলে বলেছে ওটা তো দক্ষিণ দমদম করবে। এই ওকে দেখিয়েছে, ও তাকে দেখিয়েছে, আর লোকগুলো ঘুরেই গেছে। গতকাল থেকে এখনো পর্যন্ত এবং আগামী 5 দিন চলবে, যখন খুশি দেখে আসবেন। 3টে পৌরসভার আধিকারিকেরা এক জায়গায় দাঁড়িয়ে একদম নর্থ দমদম এলাকা থেকে দমদম এলাকা হয়ে কামারহাটি এলাকা দিয়ে খনন করে ওই কচুরিপানা সমেত পাঁক সরিয়ে সেই হারিয়ে যাওয়া নয়াঞ্জলিকে আবার ফিরিয়ে এনে জলটাকে বাগজোলা খালে ফেলে দেওয়ার ব্যবস্থা করছে। অর্থাৎ মানসিকতা থাকলে, ইচ্ছা থাকলে হয় না, এরকম কিচ্ছু নেই, শুধু ইচ্ছাটুকুর দরকার। কি অসুবিধা আছে? আমি পাশের বিধায়কের সাথে কথা বলে সমস্যাটা বললাম, তিনিও বুঝলেন হ্যাঁ সমস্যা, ওনাকেও লাগবে। কামারহাটি দুজনে মিলে কামারহাটি পৌরসভার সাথে আধিকারিকের সাথে ইওর সাথে কথা বললাম, ওনাকে বললাম আপনাকে আপনার অফিসারদের পাঠাতে হবে, একসাথে মিলে করে ফেললাম। কি কঠিন? সরকার পারে না এরকম কিছু নেই, যেটা করে না সেটা ইচ্ছা করে করে। এই ইচ্ছাটা আমাদের আছে। পার্থদা যেটা বললেন একটু আগে, হয়তো একটু ধরতে বুঝতে আমাদের একটু সময় লাগবে, সেইটুকুনির জন্য আপনাদের কাছে মার্জনা চেয়ে নেব। কিন্তু এইটুকুনি কথা দিয়ে যাচ্ছি, সততার সাথে, কর্মনিষ্ঠার সাথে আমাদের সাধ্য মতো সমস্যাগুলো সলভ করার আপ্রাণ চেষ্টা কন্টিনিউয়াসলি চালিয়ে যাবে যতদিন আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
মঞ্চের আমার যারা দীর্ঘদিনের পথ চলার সঙ্গী, ঝর্ণাদি, রঞ্জনদা, ভবদা, আরো যারা যারা আছেন, আমাদের প্রত্যেককে আবারও এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সাধুবাদ জানাই। বারে বারে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভারত মাতার জয় হোক।